পদার্থবিজ্ঞান নামটা শুনলেই অনেকের হয়তো স্কুলের সেই কঠিন সব সূত্র পরীক্ষার ভয়ের কথা মনে পড়ে যায়, তাই না? মনে পড়তেই পারে, কিন্তু সত্যিটা হলো এটা আমাদের চারপাশের জগৎকে বোঝার সবচেয়ে রোমাঞ্চকর একটা অভিযান। একদম। আমাদের হাতের এই স্মার্টফোন থেকে শুরু করে রাতের আকাশের তারাগুলো পর্যন্ত সবকিছুই তো এর নিয়মে বাঁধা। ঠিক। আর আজকের এই আলোচনায় আমাদের মিশনটা কিন্তু বেশ বড়। আমরা দেখব কিভাবে কয়েকশো বছর আগে নিউটনের সেই সাজানো গোছানো ঘড়ির কাঁটার মতো চলতে থাকা মহাবিশ্বের ধারণাটা ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ, একদম। আর তার জায়গায় উঠে এলো এক অদ্ভুত প্রায় জাদুকরী কোয়ান্টাম জগৎ আর আইনস্টাইনের বাঁকানো স্থানকালের ধারণা। আমাদের আজকের মূল প্রশ্নটা তাহলে এটাই, একটা প্রেডিক্টেবল যান্ত্রিক মহাবিশ্বের ধারণা থেকে আমরা কিভাবে এমন এক জগতে পৌঁছালাম যেখানে কোনো কিছুকে শুধু তাকিয়ে দেখার ফলেই তার বাস্তবতা বদলে যেতে পারে। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, ক্লাসিক্যাল ফিজিক্সের সেই সোনালী যুগ থেকে। অবশ্যই। ক্লাসিক্যাল ফিজিক্সের জগৎটা তো খুব পরিপাটি ছিল, তাই না? খুব। ভাবা হতো মহাবিশ্বটা একটা বিশাল বিলিয়র্ড টেবিলের মতো। আপনি যদি জানেন প্রত্যেকটা বল এখন কোথায় আছে আর কোন দিকে কত জোরে যাচ্ছে, তাহলে অঙ্ক কষে বলে দেওয়া সম্ভব ঠিক কখন কোনটা কোন পকেটে পড়বে। এক্স্যাক্টলি। এক কথায় সবকিছুই ছিল পূর্বাভাসযোগ্য বা ডিটারমিনিস্টিক। আর এই ধারণার কেন্দ্রে ছিলেন স্যার আইজ্যাক নিউটন। তার গতির সূত্র আর মহাকর্ষের ধারণা এতটাই শক্তিশালী ছিল যে মনে হতো মহাবিশ্বের সব রহস্যের চাবিকাঠি বুঝি পাওয়া গেছে। হ্যাঁ, আপেল গাছ থেকে পড়ুক বা চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করুক, একই নিয়ম। আর এই নিয়মগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই, তাই তো? একদমই না। আমরা যখন রোলার কোস্টারে চড়ি তখন যে বিভব শক্তি গতিশক্তিতে বদলে গিয়ে আমাদের পেটের ভেতরটা কেমন করে ওঠে, সেটাও তো ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা। এমনকি ম্যাক্সওয়েলের সমীকরণ ব্যবহার করে যে বেতার তরঙ্গ তৈরি হয়, যা ছাড়া আজকের মোবাইল ফোন বা ওয়াইফাই অকল্পনীয়, সেটাও তো এই ক্লাসিক্যাল জগতেরই অংশ। তার একটা লম্বা সময় ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন তারা প্রকৃতির মূল নিয়মটা ধরে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু তারপরেই গল্পের মোড় ঘুরে গেল বিংশ শতকের শুরুতে। ঠিক তাই। বিজ্ঞানীরা যখন পরমাণুর ভেতরের ছোট্ট জগতে উকি দিলেন, দেখলেন সেখানে বিলিয়ার্ড টেবিলের নিয়ম আর কাজ করছে না। আর তখনই কি ওই আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি সমস্যাটা আসে? হ্যাঁ, একটা বড় সড় ধাক্কা এলো ওটা থেকে। খুব সহজ করে বললে ক্লাসিক্যাল তত্ত্ব বলছিল যে গরম কোনো বস্তু থেকে অসীম পরিমাণ অতি বেগুনি রশ্মি বেরোনোর কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছিল না। পুরনো নিয়ম দিয়ে এর কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল পদার্থবিজ্ঞানের ভিত্তিটাই কোথাও নড়বড়ে হয়ে গেছে। আর সেই নড়বড়ে জায়গাটাতে জন্ম নিল এক বৈপ্লবিক ধারণা। হ্যাঁ, ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক নামে এক জার্মান বিজ্ঞানী প্রায় অনিচ্ছার সঙ্গেই একটা প্রস্তাব দিলেন। তিনি বললেন, শক্তি হয়তো নদীর স্রোতের মতো একটানা নয়, বরং বৃষ্টির ফোঁটার মতো আলাদা আলাদা প্যাকেটে আসে। একদম, যেগুলোকে তিনি নাম দিলেন কোয়ান্টা। এটা এতটাই অদ্ভুত ধারণা ছিল যে প্ল্যাঙ্ক নিজেই প্রথমে এটা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। তিনি ভেবেছিলেন এটা শুধু একটা গাণিতিক কৌশল। কিন্তু এই গাণিতিক কৌশলই তো পুরো পদার্থবিজ্ঞানের ইতিহাস বদলে দিল। কারণ অ্যালবার্ট আইনস্টাইন প্ল্যাঙ্কের এই ধারণাটাকে খুব গুরুত্বের সাথে নিলেন এবং দেখালেন যে আলো নিজেও আসলে এরকম শক্তির প্যাকেট বা ফোটন দিয়ে তৈরি। আর এখান থেকেই ক্লাসিক্যাল ফিজিক্সের প্রেডিক্টেবল দেওয়ালে প্রথম ফাটলটা ধরল। আর সেই ফাটল দিয়ে আমরা এক সম্পূর্ণ নতুন জগতে প্রবেশ করলাম, যার নিয়মকানুন আমাদের সাধারণ যুক্তির অনেকটাই বাইরের। ক্লাসিক্যাল আর কোয়ান্টাম জগতের প্রথম আর সবচেয়ে বড় পার্থক্যটাই তো এই পূর্বাভাসযোগ্যতা নিয়ে, তাই না? হ্যাঁ, ক্লাসিক্যাল জগতে আপনি একটা ঢিল ছুড়লে তার পথটা নিশ্চিত, কিন্তু কোয়ান্টাম জগতে একটা ইলেকট্রন ঠিক কোথায় আছে তা নিশ্চিত করে বলা যায় না। এক মিনিট, এটা কিভাবে সম্ভব? ইলেকট্রনটা তো কোথাও না কোথাও থাকবেই। এখানেই তো মজাটা। কোয়ান্টাম মেকানিক্স বলে আপনি পর্যবেক্ষণ করার আগ পর্যন্ত ইলেকট্রনটা কোনো এক জায়গায় নেই। তার মানে এটি একই সাথে সম্ভাব্য সব জায়গায় থাকার একটা মেঘ বা ওয়েভ ফাংশন হিসেবে আছে। আর দ্বিতীয় বড় পার্থক্যটা হলো কণা আর তরঙ্গের দ্বৈত সত্তা। ওয়েভ পার্টিকেল রিয়ালিটি। হ্যাঁ, ক্লাসিক্যাল জগতে একটা বল হলো কণা আর পুকুরের ঢেউ হলো তরঙ্গ, দুটো আলাদা জিনিস। কিন্তু কোয়ান্টাম জগতে একটা ইলেকট্রন বা ফোটন একই সাথে কণা এবং তরঙ্গের মতো আচরণ করতে পারে। এটা তো আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। একটা জিনিস কিভাবে একই সাথে দুটো ভিন্ন জিনিস হতে পারে?
আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে পর্যবেক্ষণের প্রভাবের বিষয়টা। তার মানে কি, এই যে আমরা না তাকালে চাঁদটা ওখানে নেই, এটা তো বিজ্ঞানের চেয়ে দর্শন বেশি মনে হচ্ছে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আইনস্টাইনের মতো বিজ্ঞানীরাও করেছিলেন। তাহলে এর ব্যাখ্যাটা কি? সবচেয়ে ভালো ব্যাখ্যা দেওয়ার জন্য একটা উপমা ব্যবহার করা যেতে পারে। ভাবুন, কোয়ান্টাম কণাটা একটা লাজুক ভূতের মতো। আচ্ছা। আপনি তাকানোর আগে সে একই সাথে ঘরের সব কোণায় থাকতে পারে, শুধু একটা সম্ভাবনার মেঘ হিসেবে। কিন্তু যেই মুহূর্তে আপনি টর্চ জেলে তাকে দেখতে চাইলেন, ঢুম, তাকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হাজির হতেই হবে। তার মানে আমার পর্যবেক্ষণই তাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করল। এক্স্যাক্টলি। একেই বলা হয় ওয়েভ ফাংশনের পতন। আর নিলস বোরের কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অনুযায়ী পর্দার আড়ালের বাস্তবতা নিয়ে প্রশ্ন করাই অর্থহীন। বিজ্ঞান শুধু বলতে পারে আমরা কি পরিমাপ করতে পারব। তাহলে একদিকে যখন বিজ্ঞানীরা পরমাণুর এই অদ্ভুত জগৎ নিয়ে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই আইনস্টাইন মহাবিশ্বের বিশাল ক্যানভাসটা নিয়ে আমাদের ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে আঁকছিলেন। একদম। একদিকে তিনি কোয়ান্টামের জন্ম দিতে সাহায্য করছিলেন, অন্যদিকে মহাবিশ্বের বৃহৎ কাঠামোটা ব্যাখ্যা করতে নিয়ে এলেন তার আপেক্ষিকতার তত্ত্ব। প্রথমে এই বিশেষ আপেক্ষিকতা, যার মূল কথা হল আলোর গতি সবার জন্য ধ্রুবক। এই সহজ ধারণাটার ফলাফলগুলো ছিল অবিশ্বাস্য। যেমন, আপনি যদি আলোর গতির কাছাকাছি বেগে ছোটেন, তাহলে আপনার জন্য সময় ধীরে চলবে। ঠিক আর এই তত্ত্ব থেকেই তো সেই বিখ্যাত সমীকরণটা আসে, E=mc²। আমরা সবাই এটা জানি, কিন্তু এর আসল মানেটা কি? দেখুন, এটা শুধু একটা ফর্মুলা ছিল না, এটা ছিল একটা যুগান্তকারী উপলব্ধি। এর মানে হল ভর এবং শক্তি আসলে একই মুদ্রার এপিটোপিট। মানে ভরকে শক্তিতে আর শক্তিকে ভরে রূপান্তর করা যায়। হ্যাঁ, এক চিমটি ধুলোর মধ্যেও একটা পুরো শহর চালানোর মতো শক্তি লুকিয়ে আছে। এই ধারণাটাই পারমাণবিক শক্তির দরজা খুলে দিয়েছিল, আর বস্তুজগৎ সম্পর্কে আমাদের ধারণাকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। বাহ! আইনস্টাইন আরও দেখালেন যে স্থান আর কাল আলাদা কিছু নয়, বরং একটা চাদরের মতো একসঙ্গে বোনা, যাকে তিনি বললেন স্থানকাল। আর এরপর তিনি মহাকর্ষকেও নতুনভাবে ব্যাখ্যা করলেন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে। হ্যাঁ, নিউটন ভেবেছিলেন মহাকর্ষ একটা অদৃশ্য শক্তি যা দুটো বস্তুকে টানে। আইনস্টাইন বললেন, না, কোনো শক্তি নয়। তাহলে কি? ভারী বস্তু, যেমন সূর্য, তার চারপাশের স্থানকালের চাদরটাকে বাঁকিয়ে দেয়, আর পৃথিবী সেই বাঁকানো পথে ঘুরতে থাকে, ঠিক যেমন একটা মার্বেল গড়িয়ে গড়িয়ে একটা বাঁকানো ফানেলের ভেতর চলে যায়। তার মানে এই বাঁকানো পথটাই হলো মহাকর্ষ? একদম। এই তত্ত্ব এতটাই নিখুঁত ছিল যে এটি ব্ল্যাক হোলের মতো অদ্ভুত বস্তুর অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করেছিল, যা নিউটনের তত্ত্ব পারত না। তাহলে তো দারুণ ব্যাপার। একদিকে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা ক্ষুদ্রতম জগৎটা বুঝে গেলাম, আর অন্যদিকে আপেক্ষিকতা দিয়ে বিশাল মহাবিশ্ব। তার মানে পদার্থবিজ্ঞানের গল্প তো শেষ? এখানেই তো ভুলটা হয়। বরং এই দুটো তত্ত্ব আবিষ্কারের পর আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে কত কম জানি। কি রকম? যেমন, বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের মোট ভর হিসাব করতে গেলেন, দেখলেন যে আমরা যে তারা, গ্রহ, গ্যালাক্সি দেখতে পাই তা মহাবিশ্বের মোট উপাদানের মাত্র ৫%। মাত্র ৫%? বা ৯৫% হইল অদৃশ্য ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। আমরা জানি না এগুলো কি দিয়ে তৈরি। ৯৫%? তার মানে মহাবিশ্বের প্রায় পুরোটাই আমাদের কাছে একটা রহস্য। শুধু তাই নয়, রহস্যটা আরও বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে ডার্ক এনার্জি, যা আমাদের মহাবিশ্বের প্রসারণের গতি বাড়িয়ে দিচ্ছে, সেটা হয়তো ধ্রুবক নয়। সময়ের সাথে সাথে বদলাচ্ছে? হ্যাঁ, বদলাচ্ছে। যদি এটা সত্যি হয়, তাহলে মহাবিশ্বের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাদের সব ধারণা পাল্টে ফেলতে হতে পারে। এই বিশাল মহাবিশ্বের মাঝে আমাদের অস্তিত্বের গল্পটাও তো পদার্থবিজ্ঞানের সাথেই জড়িত। অবশ্যই। আমাদের শরীরের প্রতিটি কার্বন, অক্সিজেন, লোহার পরমাণু কোত্থেকে এসছে জানেন? নক্ষত্রের ভেতর থেকে? একদম, এসেছে নক্ষত্রের কেন্দ্র থেকে। বিশাল নক্ষত্রগুলো হল মহাজাগতিক কামারশালা, যেখানে প্রচণ্ড চাপে আর তাপে হালকা মৌলগুলো একত্রিত হয়ে ভারী মৌল তৈরি করে। আর তারপর একটা সুপারনোভা বিস্ফোরণে সেই নক্ষত্রগুলো নিজেদের তৈরি করা সম্পদ সারা মহাবিশ্বে ছড়িয়ে দেয়। সেই ছাই থেকেই একসময় আমাদের পৃথিবী আর প্রাণের সৃষ্টি। আমরা আক্ষরিক অর্থেই নক্ষত্রের সন্তান।
এই ভাবনাটা সত্যিই অসাধারণ। চলুন এবার সেই নক্ষত্রের বিশাল জগৎ থেকে আবার পরমাণুর ভেতরের অদ্ভুত কোয়ান্টাম জগতে ফিরে আসি, কারণ সেই অদ্ভুত নিয়মগুলোই তো আমাদের ভবিষ্যৎ প্রযুক্তি তৈরি করছে, তাই না? ঠিক, যেমন ধরুন কোয়ান্টাম কম্পিউটিং। সাধারণ কম্পিউটার কাজ করে বিট দিয়ে, যা হতে পারে 0 অথবা 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট। হ্যাঁ, আর কোয়ান্টাম সুপারপোজিশন ধর্মের কারণে একটা কিউবেট একই সাথে 0 এবং 1 দুটোই হতে পারে। আর এনট্যাঙ্গলমেন্ট, আইনস্টাইন যাকে বলতেন স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স। ঠিক, এর মাধ্যমে দুটো কিউবেটকে এমনভাবে জুড়ে দেওয়া যায় যে তারা যত দূরেই থাকুক না কেন, একটাকে মাপলে অন্যটার অবস্থা সঙ্গে সঙ্গে জানা যায়। আর এই স্পুকি ক্ষমতার কারণেই তো কোয়ান্টাম কম্পিউটার কিছু নির্দিষ্ট সমস্যার সমাধানে সাধারণ কম্পিউটার চেয়ে লক্ষ লক্ষ গুণ দ্রুত হতে পারে। হ্যাঁ, আর এর আরেকটা বড় প্রয়োগ হল কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। সিকিউর কমিউনিকেশনের জন্য। একদম। এনট্যাঙ্গলড ফোটন ব্যবহার করে এমন সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সম্ভব, যা হ্যাক করা পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারেই অসম্ভব। কারণ কেউ আড়ি পাতার চেষ্টা করলেই কণাগুলোর অবস্থা বদলে যাবে এবং সেটা ধরা পড়ে যাবে। এই প্রযুক্তির গুরুত্ব তাহলে অমচমই বেশি। এতটাই যে আমেরিকা, চীন, ভারতের মতো দেশগুলো এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একবিংশ শতাব্দীতে তো আরও কিছু বড় আবিষ্কার হয়েছে, যেমন হিগস বোসন কণা। হ্যাঁ, 2012 সালে হিগস বোসনের আবিষ্কার ছিল একটা বিশাল ব্যাপার। এটি ব্যাখ্যা করে যে কণাগুলো কিভাবে তাদের ভর লাভ করে। আর মহাকর্ষীয় তরঙ্গ? ঠিক, তার কয়েক বছর পর মহাকর্ষীয় তরঙ্গের শনাক্তকরণ আইনস্টাইনের তত্ত্বের সবচেয়ে জোরালো প্রমাণগুলোর একটি। কিন্তু এত কিছুর পরেও পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় কিছু প্রশ্ন এখনও অমীমাংসিত। যেমন? সবচেয়ে বড় প্রশ্ন হল মহাবিশ্বের দুটি মহান তত্ত্ব, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা, যা খুব বড় জিনিসের জন্য, এবং কোয়ান্টাম মেকানিক্স, যা খুব ছোট জিনিসের জন্য। এরা একে অপরের সাথে মেলে না। আচ্ছা। ব্ল্যাক হোলের কেন্দ্রে বা বিগ ব্যাংয়ের মুহূর্তে এই দুটো তত্ত্বই ভেঙে পড়ে। এদের একত্রিত করে একটি থিওরি অফ এভরিথিং তৈরি করাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়াও তো আরও প্রশ্ন আছে, যেমন সময় কেন শুধু সামনের দিকেই যায়? হ্যাঁ, বা কোয়ান্টাম মেকানিক্সের আসল মানেটা কি, এগুলো নিয়েও চূড়ান্ত উত্তর এখনও আমাদের কাছে নেই। তাহলে নিউটনের সে সরল প্রেডিক্টেবল জগৎ থেকে শুরু করে আমরা কোয়ান্টামের অদ্ভুত জগৎ আর আইনস্টাইনের বাঁকানো স্থানকালের মধ্যে দিয়ে এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে উত্তরগুলোর চেয়ে প্রশ্নই বেশি। ঠিক, এই যাত্রাটা সত্যিই দেখায় যে বাস্তবতা আমাদের সাধারণ ধারণার চেয়ে অনেক বেশি জটিল এবং বিস্ময়কর। একদম। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চমকপ্রদ ভাবনা রেখে যেতে চাই। এই যে আমরা একটা থিওরি অফ এভরিথিং খুঁজছি, তার জন্য কিছু ধারণা বেশ অদ্ভুত, যেমন স্ট্রিং থিওরি। স্ট্রিং থিওরি বলছে মহাবিশ্বের সবকিছুই, প্রতিটি কণা, প্রতিটি বল আসলে অতি ক্ষুদ্র কম্পমান স্ট্রিং দিয়ে তৈরি। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কম্পনই ভিন্ন ভিন্ন কণা হিসেবে আমাদের কাছে ধরা দেয়। তার মানে পুরো মহাবিশ্বটা একটা বিশাল সিম্ফনির মতো। অনেকটা সেরকমই। আবার লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মতো আরেকটি তত্ত্ব বলছে যে স্থান এবং কাল নিজে অবিচ্ছিন্ন বা মসৃণ নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলের মতো খণ্ড খণ্ড অংশ দিয়ে তৈরি। একদম। তাহলে প্রশ্নটা হলো, আমাদের এই বাস্তবতার জগৎকাতি মসৃণ কাপড়ের মতো, নাকি একটা ডিজিটাল স্ক্রিনের পিক্সেলের মতো? এই প্রশ্নটাই পদার্থবিজ্ঞানকে আজও সবচেয়ে রোমাঞ্চকর জ্ঞানের শাখা করে রেখেছে, যা আমাদের বাস্তবতার ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।